না, হৃদয়ের খুব গভীরে থেকে যায় আজীবন। আজ ঠিক তেমন একটি মুভির গল্প শোনাবো আপনাদের, একটি বোকা ছেলের গল্প। মুভির নাম মিরাকেল অফ গিভিং ফুল। গল্পটি নীরবে দেখার অনুরোধ রইল, কারণ এই গল্পটি দেখার শেষে হয়তো আপনার চোখের কোণে দু এক ফোঁটা পানি জমতে পারে। তো কথা না বেরিয়ে চলুন জেনে আসি একটি অসাধারণ মুভির গল্প। কোরিয়ার ছোট্ট একটি শহর, এখানেই থাকে স্যাং নামের এই বোকা ছেলেটি। সে সত্যিকারের একজন বোকা ছেলে। তার সেই গল্প না হয় আমরা সামনেই জানবো। স্যাং কাজের মধ্যে শুধু টোস্ট আর অমলেটই বানাতে জানে। গলির মোড়ে তার একটি দোকানও রয়েছে, এটাই তার জীবিকার একমাত্র মাধ্যম। আর প্রত্যেকদিন কাজ শেষে স্যাং একটি পাহাড়ের উপরে যেয়ে বসে থাকে আর দিনের বেলা আকাশে তারা দেখার চেষ্টা করে, কারণ সে শুধু এটাই জানে আকাশের তারাগুলোর মধ্যে একটি তারা হচ্ছে তার মা। অন্যদিকে ইউরোপে আমরা জিহো নামের একটি মেয়েকে দেখতে পাই। সে কোরিয়ায় ফিরে আসছে আর তার বাসাও স্যাংদেরই শহরে। স্যাং প্রতিদিনের মতো কাজ শেষে আজও পাহাড়ের উপরে বসেছিল, আর তখনই সে হঠাৎ করেই জিহোকে দেখতে পায়। সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। সে পাহাড় থেকে দ্রুত নেমে আসে আর জিহোর পাশাপাশি হাঁটতে থাকে। জিহো বুঝতে পারে না যে এই লোকটাকে, কিন্তু স্যাং তাকে প্রথম দেখাই চিনতে পেরেছে। স্যাং তো বোকা ছেলে, কিভাবে কারোর সাথে কথা বলতে হয় তা সে ভালোভাবে জানে না। সে বারবার সামনে যাচ্ছিল আর পেছনে যাচ্ছিল আর বারবার সরি বলার চেষ্টা করছিল। তখন জিহো স্যাংকে ডাক দিলে সে সেখান থেকে লজ্জা পেয়ে দৌড়ে চলে যায়, আর যাবার সময় সে তার পায়ের একটি জুতো ফেলে যায়। জিহো বুঝতে পারে না যে এই ছেলেটি কেন এমন করছে, আর তখনই দেখা যায় একজন ময়লাওয়ালা এসে স্যাংয়ের সেই জুতোটি তার আবর্জনার মধ্যে তুলে নেয়। আর সে যখন জিহোর সামনে দিয়ে যাচ্ছিল তখন জিহো ময়লাওয়ালাকে থামায়। ময়লাওয়ালা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থাকে। একে তো এটি একটি ছেলের জুতো, তারপরে জুতোটা এতটা ছেঁড়া ছিল সেটা যে কেউ এখন ইউজ করে সেটা দেখে সে অবাক হয়। জিহো নাক চেপে ধরে জুতোটি তার ব্যাগে রেখে দেয়। এরপর সে তার বাড়ির সামনে এসে বাবা বাবা বলে চিৎকার করতে থাকে। ভেতরে তার বাবা এবং সৎমা টিভি দেখছিল। বাবা বলছিলেন বাইরের গলাটা একদম জিহোর মতো। সৎমা বলেন ও কোথা থেকে আসবে। জিহোর এই সৎমা কিন্তু ওইরকম সৎমা না, সেই জিহোকে ছোটবেলা থেকে বড় করেছে। তারা ফাইনালি বুঝতে পারে এটা জিওই। তারা দৌড়ে বাইরে চলে আসে আর জিওকে তার বাবা বুকে জড়িয়ে নেয় আর তার মাকে সে আন্টি বলে ডাকে। ওই দিন রাতের বেলা জিহো তাদের বারান্দায় দাঁড়িয়েছিল। তখন নিচে আমরা সাংকে দেখতে পাই। সে ফ্যাল চোখে এক দৃষ্টিতে জিহোর দিকে তাকিয়ে আছে। পরদিন সকালবেলা জিহো কফি খাওয়ার জন্য বের হচ্ছিল। তখন তার মা তাকে চিৎকার করে বলে, তুমি বাসায় স্যাংয়ের জুতো কেন নিয়ে এসেছো? জিহো বলে, স্যাংকে? তার মা উত্তর দেয়, তুমি স্যাংকে চেনো না? ওই বোকা ছেলেটা তোমার সাথেই তো স্কুলে পড়তো। জিহো বলে, আমার ক্লাসে তো কোনো বোকা ছেলে পড়তো না। জিহো কিছুক্ষণ ভাবে, তারপর সে বাসা থেকে বেরিয়ে পড়ে। সে তো অনেক বছর পর কোরিয়া এসেছে। চারপাশে এসে অনেক পরিবর্তন দেখতে পায়। অনেকগুলো ক্যাফে হয়েছে এখন এখানে। একটি ক্যাফের নাম ছিল লিটল স্টার। জিহো কোনো কিছু না ভেবে সেই ক্যাফের মধ্যে ঢোকে আর সে একটি কফি অর্ডার করে। ক্যাফেটা ছিল একদম অন্ধকার আচ্ছন্ন। কিছুক্ষণ পর একটি খুব সিম্পল কফি আসে তার সামনে। জিহো দেখে কিছুটা হতাশ হয়। এরই মধ্যে তার চোখ যায় পাশের কেবিনে। সেখানে একজন লোক একজন মহিলার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে। এর মধ্যে জ্যাক নামের একটি ছেলে এসে জিহোর সামনে বসে আর জিহোকে বলে, এখানে এখন কোনো কাজের জায়গা ফাঁকা নেই, আপনি অন্য কোথাও যোগাযোগ করুন। জিহো বলে, আমি এখানে কফি খেতে এসেছি, কাজ খুঁজতে তো আসিনি। জ্যাক বলে, বুঝতে পেরেছি, আপনি হয়তো জানেন না এটা কেমন জায়গা। শহরে আরো অনেক কফির দোকান আছে, আপনি সেখানে ভালো মানের কফি পেয়ে যাবেন। এখানে মানুষরা কফি খেতে আসে না। এরই মধ্যে পাশের কেবিনের লোকটি এসে জিহোর সাথে অন্যরকম বিহেভ করতে থাকে। জিহো খুবই আনকমফোর্টেবল ফিল করছিল। জ্যাক তাকে বারবারই নিষেধ করে, কিন্তু লোকটি জিহোকে ডিস্টার্ব করেই চলেছে। তখন জ্যাক চিৎকার করে বলে, এই মেয়েটিকে আপনি যেমন ভাবছেন সে তেমন না। সে ভুল করে এখানে কফি খেতে এসেছে। আপনি এখান থেকে এক্ষুনি চলে যান, নাহলে আপনার হাত দুটো ভেঙে দিব। লোকটি সেখান থেকে উঠে যায় আর কেবিনের ভেতরে বসে থাকা মেয়েটি জ্যাকের দিকে তাকায়। এরপরে জিহোকে আমরা বাইরে দেখতে পাই। সে আনমনে পথ দিয়ে হাঁটছিল আর সে বাসার গলির মুখে এসে স্যাংকে দেখতে পায়। স্যাং জিহোর ব্যালকনির দিকে তাকিয়ে উকিঝুঁকি মারছে আর তখন তার মনে পড়ে যায় সেই ছোটবেলার স্কুলের কথা। জিহো স্যাংকে চিনতে পারে। সে পেছন থেকে যেয়ে স্যাংকে ডাক দেয়। জিহোকে দেখে স্যাং তো লজ্জায় একদম শেষ। সে নিজেকে কোথায় লুকাবে তা খুঁজেই পাচ্ছে না। স্যাং তো সহজ সরল মানুষ। সে ছোট খুঁটির আড়ালেই নিজেকে লুকানোর চেষ্টা করে। জিহো তাকে বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, কিন্তু স্যাং বারবারই বিড়বিড় করে বলছিল, আমি তোমার সামনে আসতে পারবো না, আমাকে ক্ষমা করো, তুমি আমাকে নিষেধ করেছিলে। কিন্তু জিহো তাকে বারবারই তার সাথে কথা বলার জন্য অনুরোধ করে।
তখন স্যাং সেখান থেকে লজ্জা পেয়ে দেয় আবারও দৌড়। এবার তার পায়ের বাকি জুতোটাও রাস্তায় পড়ে থাকে। স্যাং খুশি মনে পুরো শহর দৌড়াতে থাকে আর চিৎকার করে বলতে থাকে জিহো ফিরে এসেছে। আর এখান থেকে দেখানো হয় সেই ছোটবেলার ঘটনা। জিহো প্রত্যেকদিন ব্রেক স্কুলের পিয়ানো রুমে বসে পিয়ানো বাজাতো আর স্যাং লুকিয়ে লুকিয়ে দেখতো। বিষয়টা জিহো বুঝতে পারত। তো এমন একদিন টিফিনের সময় বাইরে সবাই খেলছিল, তখন তারা দূর থেকে ওই পিয়ানো রুমে আগুন দেখতে পায়। সবাই যে সেখানে উপস্থিত হয়। পিয়ানোটা আগুনে পুড়ে গিয়েছে। জিহোর মনটা অনেক খারাপ। তখন পেছন থেকে একটি বাচ্চা বলে সর্বশেষ এই রুমে সাংকে দেখা গিয়েছিল, এই আগুন নিশ্চয়ই ও লাগিয়েছে। সাংয়ের মাকে স্কুলে ডাকা হয় আর তাকে বলা হয় সকল গার্জিয়ানরা যাচ্ছে এই ঘটনার পরে সাং যেন স্কুলে না পড়ে। সাংয়ের মা বলে আপনারা এতটা শিওর কিভাবে হলেন যে আমার ছেলে আগুন লাগিয়েছে? ও আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক না, তাই দোষটা ওর উপর চাপিয়ে দিলেন। স্যাংয়ের মা ওই দিন স্যাংয়ের হাত ধরে বলেছিল আমি জানি বাবা তুই আমাকে মিথ্যা বলিসনি আর তুই কাজটাও করিসনি। ঘটনা বর্তমানে চলে আসে। আজও স্যাং সেই পাহাড়ের উপরেই এসেছে আর দিনের বেলা আকাশের মধ্যে তার মাকে খোঁজার চেষ্টা করছিল। তখন আমরা সেখানে জ্যাক নামে সেই ছেলেটিকে দেখতে পাই। জ্যাক আসলে স্যাংয়ের বেস্ট ফ্রেন্ড। শেষে স্যাংয়ের পা দেখে বলে তুই আবারও জুতোটা হারিয়েছিস? স্যাং বোকার মতো হাসি দিয়ে বলে হ্যাঁ। এরপর দুই বন্ধু মিলে আকাশের দিকে তাকায় আর তখন দেখানো হয় আসলে জ্যাক আর স্যাংয়ের বেস্ট ফ্রেন্ড হবার গল্পটা। ওই দিন পিয়ানো রুমে আগুনটা আসলে জ্যাকের জন্যই লেগেছিল, কিন্তু স্যাং সেটা জানার পরেও সে কাউকে কিছু বলেনি। স্যাং যখন তার মায়ের সাথে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল তখন সে দূর থেকে জিহোর দিকে তাকিয়েছিল আর অন্য একটি জানালা থেকে জ্যাক স্যাংয়ের দিকে তাকিয়েছিল। আর ওই দিনের পর থেকে জ্যাক স্যাংকে সবসময় বেস্ট ফ্রেন্ড মনে করে আর এখন তো তাকে একদম ভাইয়ের মতো আগলে রাখে। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন সকালবেলা যখন স্যাংয়ের ঘুম ভাঙে সে ঘুম থেকে উঠেই বিড়বিড় করে বলতে থাকে আমার ছোট বোনের জন্য নাস্তা তৈরি করতে হবে এবং এই সময় কোনো শব্দ করা যাবে না কারণ ও ঘুমাচ্ছে। স্যাং একদম নিঃশব্দে তার ছোট বোনের জন্য নাস্তা তৈরি করে আর সেই অমলেট আর রুটি সে প্রতিদিনের মতো করেই টেবিলের উপরে সাজিয়ে রাখে। আর এরপর সে যে তার দোকানে একই অমলেট আর রুটি বিক্রি করতে থাকে। স্কুলে যাওয়া বাচ্চারা সেখান থেকে রুটি আর অমলেট কিনে নিয়ে যায়। ওই পথ দিয়ে স্যাংয়ের বোন প্রত্যেক দিন যায়, কিন্তু সে তার ভাইয়ের দোকানের দিকে একবারও তাকায় না। অন্যদিকে স্যাং তার বোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে যতক্ষণ তাকে দেখা যায়। এরই মধ্যে স্যাংয়ের দোকানের সামনে জিহো আসে আর সে যখন স্যাংকে ডাক দেয় স্যাং কি করবে সে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ সে জিহোকে দেখলে খুবই নার্ভাস হয়ে যায়। সে ওই ছোট দোকানটুকুর মধ্যেই নিজেকে লুকানোর চেষ্টা করে। জিহো তখন স্যাংয়ের কাছে ডিম আর অমলেট চায়। স্যাং তখন কাপা কাপা হাতে রুটিটা বানাতে যায়। সে পুরো 1 বোতল চিনি সেখানে ঢেলে দেয়। জিহো তারপরও রুটিটা খেয়ে বলে খুবই মজা হয়েছে। স্যাং হাসতে থাকে। জিহো জিজ্ঞেস করে রুটির দাম কত? স্যাং এটা শুধু মুখস্থ বলতে পারে, 1 রুটি 10 টাকা। তখন জিহো বলে আমার কাছে তো টাকা নেই, তবে আমার কাছে একটা জিনিস আছে, এই যে 1 জোড়া জুতো, একটা না হয় 5 টাকা করে দিও। জিহো জুতোগুলো স্যাংয়ের হাতে তুলে দেয়। জিওর হাত থেকে কিছু পেয়েছে স্যাং, সে তো মহা খুশি। জিহো চলে গেলেও স্যাং ওই জুতোগুলো ওভাবে ধরেই দাঁড়িয়ে থাকে। রাতের বেলা জিহো তার আন্টিকে জিজ্ঞেস করে আচ্ছা স্যাং কি ছোটবেলা থেকে এমন ছিল? আমার ঠিক মনে নেই। আন্টি বলে তোমার কি কিছুই মনে নেই? স্যাং ছোটবেলা থেকে এভাবে ছিল না। একদিন রাতের বেলা ওর বাবা ভুল করে গ্যাস অন করে রেখে দেয়। পুরো ঘরে গ্যাসের বিষক্রিয়া সৃষ্টি হয়। স্যাংয়ের বাবা যতক্ষণে বুঝেছিল ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। বাবার ছেলেই ছিল ঘরের মধ্যে। দুজনের অবস্থা একদম খারাপ ছিল। স্যাংয়ের বাবা কোনো রকমে জানালাটা খুলে ছেলেকে বাইরে বের করে দেয়, কিন্তু সে আর বাঁচতে পারেনি। তিনি ওই ঘটনায় মারা গিয়েছিলেন আর স্যাং তখন থেকে অ্যাবনর্মাল হয়ে যায়। ঘটনা বর্তমানে চলে আসে। জিহজ রাতে যখন বাসায় ফিরছিল সে আজও গলির মোড়ে স্যাংকে দেখতে পায়। সে উকিঝুঁকি মারছিল। জিহো তাকে ডাক দিলে স্যাং আবারও লুকানোর চেষ্টা করে। তখন জিহো তাকে থামায় আর বলে তুমি আমার সাথে কথা বলো। আমি তোমাকে ছোটবেলায় কি বলেছিলাম আমার মনে নেই, তবে যাই বলেছিলাম না কেন আমি তার জন্য সরি। তুমি এখন থেকে আমার সাথে প্রত্যেকদিন দেখা করতে পারো। বোকা স্যাং বলে আমি এখন থেকে প্রত্যেকদিন দেখা করতে পারবো? সে বারবার এই কথাটি রিপিট করতে থাকে। জিহো স্যাংকে একটু দাঁড়াতে বলে, তারপর সে ঘরের মধ্যে যায় আর তারপর একজোড়া নতুন জুতো নিয়ে আসে। জিহো নিজেই স্যাংকে নতুন জুতো পরিয়ে দেয় আর স্যাংকে বলে তুমি একটু সুন্দর করে হাঁটো। স্যাং নতুন জুতো পেয়ে অনেক খুশি। সে বারবারই বলতে থাকে জিহো আমাকে নতুন জুতো দিয়েছে, আমাকে সুন্দর করে হাঁটতে হবে। স্যাং জিহোকে কিছু না বলে নিজের বাড়ির দিকে হাঁটতে থাকে। তার মুখে এক প্রশান্তির হাসি। আর তখনই তার মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা, যেদিন পিয়ানো রুমে আগুন লেগেছিল। সেদিন জিহো স্যাংকে আসলে বলেছিল তুমি আর জীবনে কোনোদিন আমার চোখের সামনে আসবে না।
আমি আর তোমাকে কোনোদিন দেখতে চাই না। স্যাং নতুন জুতো পরে তার ঘরের সামনেই হাঁটতে থাকে। তখন তার ছোট বোন বাড়ির মধ্যে ঢোকে আর স্যাংকে দেখে জিজ্ঞেস করে, তুমি ওখানে কি করছো? স্যাং তার ছোট বোনকে দেখে একদম নিশ্চুপ হয়ে যায়। সে ধীর গলায় বলে, জিহো আমাকে নতুন জুতো দিয়েছে আর আমাকে সুন্দর করে হাঁটতে বলেছে। স্যাংয়ের ছোট বোনকে দেখেই বোঝা যাচ্ছিল সে তার বড় ভাইয়ের উপরে খুবই বিরক্ত। ছোট বোন ভিতরে চলে গেলে স্যাংয়ের কানে হঠাৎ করে একটি পিয়ানোর শব্দ আসে আর তখনই আকাশ থেকে তুষারপাত শুরু হয়। এটা ছিল বছরের প্রথম তুষারপাত। এতক্ষণ পিয়ানো জিহোই বাজাচ্ছিল। পিয়ানো বাজানো শেষে সে ঘর থেকে বাইরে বের হয় আর তুষার উপভোগ করতে থাকে। তখনই তার চোখ যায় বাসার সামনে। স্যাং তাদের বাসার সামনে নতুন জুতো পরে হাঁটাহাঁটি করছে আর সে বিড়বিড় করে বলছে, আমাকে সুন্দর করে হাঁটতে হবে। জিহো বলেছে আমাকে সুন্দর করে হাঁটতে হবে। জিহো নিচে নেমে আসে আর স্যাংকে জিজ্ঞেস করে, তুমি এত রাতে এখানে কি করছো? স্যাং বলে, জিহো আমাকে সুন্দর করে হাঁটতে বলেছে, আমি তারই চেষ্টা করছি। এটা বলতে থাকে আর স্যাং চারপাশে হাঁটতে থাকে। জিহো বলে, তোমার হাঁটা অনেক সুন্দর হচ্ছে। জিহোর কথা শুনে স্যাংও খুশি হয়। জিহো তখন স্যাংকে বলে, চলো আমরা এই রাতে কোথাও ঘুরতে যাই। স্যাং কিছু সময়ের জন্য একদম থমকে যায়। জিহো তার সাথে ঘুরতে যাবে। তারপর তারা দুজন তুষারের উপর দিয়ে গলির পথ ধরে হাঁটতে থাকে। অন্যদিকে আমরা জ্যাক আর সেই ক্যাফের মেয়েটিকে দেখতে পাই। আসলে এই দুজন মানুষকে পছন্দ করে, কিন্তু এই মেয়েটি এখানে আটকে আছে কারণ সে জ্যাকের বসের কাছ থেকে টাকা নিয়েছিল। তাই তার বস তাকে বাধ্য করে খারাপ কাজ করার জন্য। মেয়েটি জ্যাককে বলে, আজ তো বছরের প্রথম তুষারপাত, চল আজ আমরা দুজনে একটি ভালো সময় কাটাই, কোথাও থেকে ঘুরে আসি। জ্যাকও রাজি হয়। মেয়েটি তার নিজের বাসায় যেয়ে সাজতে থাকে। তখনই তার বসের ফোন আসে, নতুন একটি ক্লায়েন্ট এসেছে, সেই বাসায় তাকে এখন যেতে হবে। মেয়েটি ধীর গলায় বলে, আমি পারবো না। ওপাশ থেকে বস তাকে গালাগালি করতে থাকে, তাকে এক্ষুনি যেতে হবে। অন্যদিকে জিহো আর স্যাং দুটো রুটি নিয়ে একটি দোকানের সামনে বসে গল্প করছিল। জিহো স্যাংকে বলছিল, আমি জীবনে একটা জিনিসই পারি, সেটা হচ্ছে পিয়ানো বাজাতে, কিন্তু আমার ক্রাউড ফিয়ার রয়েছে, অর্থাৎ বেশি মানুষের মাঝে আমি বাজাতে গেলে তা বাজাতে পারি না, সবকিছু ভুলে যাই। বলতো স্যাং আমার কি করা উচিত? স্যাং বরাবরের মতোই বোকার মতো হাসতে থাকে। তখন জিহো আনমনে বলে, তুমি ঠিকই বলেছ, আমার তোমার মতো করেই হাসা উচিত। এদিকে শহরের অন্য প্রান্তে জ্যাক তার গার্লফ্রেন্ডকে কল দিয়েই যাচ্ছে, কিন্তু সে ফোন ধরছে না। এদিকে জিহো যখন বাসায় ফিরছিল তার বারবারই স্যাংয়ের কথা মনে পড়ছিল। সে স্যাংয়ের হাঁটাটাকে নকল করতে থাকে আর সে একসময় এর মধ্যে এক অন্যরকম মজা খুঁজে পায়। জিহো যেন ছোটবেলায় ফিরে গিয়েছে। জিহোর সাথে হঠাৎই জ্যাকের দেখা হয়। তারা দুজনকেই চিনতে পারে। জ্যাক জিহোকে কফি গার্ল বলে আর তাকে আরো একদিন কফি খাওয়ার দাওয়াত দেয়। জিহো হাসি মনে মেনে নেয়। এরপরে জ্যাক স্যাংয়ের বাসার সামনে আসে আর সে বাইরে থেকে স্যাংকে চিৎকার করে ডাকতে থাকে। সে বলতে থাকে, আজ বছরের প্রথম তুষারপাত, বাইরে বের হ, চল কোথাও থেকে ঘুরে আসি। স্যাং তার দরজা খোলে। দুই বন্ধু মিলে ঘুরতে যায়। তারা একসাথে খাওয়া দাওয়া করে। ওই রাতে জ্যাক স্যাংয়ের বাসায় থেকেছিল। পরদিন সকালবেলা স্যাংয়ের ছোট বোন যখন বাইরে বের হয় সে নাস্তার দেখে খুবই বিরক্ত হয়। প্রত্যেক দিন এই একই খাবার দেখতে দেখতে সে খুবই বিরক্ত। স্যাংয়ের ছোট বোন অনেক চিল্লাচিল্লি করতে থাকে। তখন জ্যাক রুমের দরজা খোলে আর বলে, স্যাং অনেক ভোরেই কাজে চলে গিয়েছে, তুমি এমন কেন করছো? স্যাংয়ের ছোট বোন বলে, আমার এসব ভালো লাগে না, ও শুধু পারেই ঘোড়ার ডিম বানাতে, আর তো কিছু পারে না। জ্যাক স্যাংয়ের ছোট বোনকে বলে, তুমি এভাবে কেন কথা বলছো? তোমার বড় ভাই তোমার জন্য কত কষ্ট করে তুমি জানো? স্যাংয়ের ছোট বোন রাগ করে সেখান থেকে চলে যায়। স্যাং প্রতিদিনের মতোই তার দোকান থেকে তার ছোট বোনের দিকে তাকিয়ে থাকে আর তার ছোট বোন কখনোই তার দিকে তাকায় না। স্যাংয়ের মনে পড়ে যায় তার মাকে দেওয়া তার প্রমিসের কথা। তার মা ক্যান্সারে মারা যাবার আগে তাকে বলে গিয়েছিল, দেখ তোর ছোট বোনের পৃথিবীতে কেউ নেই, তোর কাছে আমি তোর ছোট বোনকে রেখে গেলাম। আমি হয়তো থাকলে তোদের কষ্টটা কম হতো, কিন্তু বাবা তুই তোর ছোট বোনটাকে দেখে রাখিস। স্যাংয়ের কানে সবসময় শুধু ওই দায়িত্বের কথাই বাঁচতে থাকে। তার মা তাকে বলেছিল তার বোনকে সবসময় দেখে রাখতে, আর সেই দায়িত্ব এই ভাই এখনো পালন করে যাচ্ছে। এদিকে জিহো জ্যাকের সাথে দেখা করতে এসেছে আর আজ জিহো প্রথম জানলো জ্যাকও তার ছোটবেলারই ক্লাস ফ্রেন্ড আর জ্যাক আর স্যাং বেস্ট ফ্রেন্ড। এর মধ্যে জ্যাকের বস সেখানে আসে। সে তো ভালো লোক না, সে উল্টাপাল্টা কমেন্টস করতে থাকে। জ্যাক জিহোকে বলে, তুমি এখন বাসায় চলে যাও, এই ক্যাফে তোমার জন্য সবসময় ওপেন থাকবে কফি খাওয়ার জন্য। জিহো সেখান থেকে চলে যায়। জিহো যখন বাসায় ফিরছিল সে দূর থেকে আজও স্যাংকে দেখতে পায়। তার ছোটবেলার একটি কথা মনে পড়ে যায়। একদিন পিয়ানো বাজানোর সময় জিহো তার লিরিক্স ভুলে গিয়েছিল। তখন জানালার ওপাশ থেকে জ্যাক তাকে গান গেয়ে মনে করিয়ে দিয়েছিল। তারা দুজন মিলে সেই পাহাড়ের উপরে এসেছে যেখানে বসে স্যাং
দিনের বেলা তারা দেখে। আর এখানে মূলত সাং আর জিহোর মধ্যে প্রথম দেখা হয়েছিল যখন জিহো ইউরোপ থেকে এখানে এসেছিল। জিহো জিজ্ঞেস করে তুমি কেন এখানে আসো? স্যাং বলে এখানে আসে আকাশের তারা দেখার জন্য। ওই তারার মধ্যে একটি হচ্ছে আমার মা। আমি প্রত্যেকদিন আমার মায়ের সাথে কথা বলি। অন্যদিকে জ্যাকের গার্লফ্রেন্ড জ্যাককে জানায় সে আর এসব মেনে নিতে পারছে না, সে মুক্তি চায়, সে জ্যাকের সাথে ঘর বাঁধতে চায়। পরদিন দেখা যায় সাংয়ের ছোট বোন স্কুলে কিছুটা অসুস্থ বোধ করছে। তার বান্ধবীরাও এই বিষয়ে তাকে জিজ্ঞেস করে। সে বলে শরীরটা তেমন ভালো লাগছে না। এটা বলে সে বাড়ি চলে যায়। কিন্তু সাংয়ের ছোট বোন আজ প্রতিদিন যে পথ দিয়ে যায় সে পথ দিয়ে যায়নি। এদিকে সাং বারবারই রাস্তার দিকে তাকাচ্ছে কখন তার বোন তার দোকানের সামনে দিয়ে যাবে। এভাবে দিন গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে রাত হয়ে যায়। সাং এখনো তার দোকান খুলে চুপচাপ বসে আছে। এখনো সে তার ছোট বোনের অপেক্ষা করছে। সারাদিনের ক্লান্তিতে বেচারা বারবারই ঘুমিয়ে পড়ছিল। একসময় তার হাত দুটো গরম তাওয়ার উপর পরে একদম পুড়ে যায়। সে চিৎকার করতে থাকে। এরই মধ্যে জিহো সেখানে চলে আসে। সে জিজ্ঞেস করে তুমি এখনো কেন দোকান ওপেন করে বসে আছো? সাং বলে জেনি এখনো বাসায় যায়নি। জিহো বলে জেনি কে? সাং বলে আমার ছোট বোন। জিহো বলে তুমি কি পাগল? এখন কত রাত তুমি জানো? ও নিশ্চয়ই অন্য পথ দিয়ে বাড়ি চলে গিয়েছে। এখনই বন্ধ করো, চলো বাসায় যাই। দেখবি জেনি বাসায় রয়েছে। দোকান বন্ধ করে তারা দুজন বাসার পথে হাঁটতে থাকে। জিহো সাংকে জিজ্ঞেস করে ছোট বোনের জন্য যে এত কষ্ট করো, তুমি ক্লান্ত হও না? সাং মুখে একটি বড় হাসি দিয়ে বলে না, ওটা তো আমার দায়িত্ব। সাং নিজের বাসার সামনে এসে উকি মারতে থাকে। আর সে বুঝতে পারে তার ছোট বোন বাসার মধ্যেই রয়েছে। সে সাথে সাথে দৌড়ে ঢোকে আর দরজা খুলে ছোট বোনকে ডাক দেয়। তার ছোট বোন খুব বিরক্ত ভাবে বলে তোমাকে না কতদিন বলেছি আমার রুমে না আসতে? আমি এখন বড় হয়েছি, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। সাং মাথা নিচু করে রুমের দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু বাইরে এসে সে অনেক খুশি ছিল। সে জিওকে বলতে থাকে আমার ছোট বোন বাসায় আছে। জিও সাংকে হাতের ইশারায় বাই বলে। তখন সাংও হাত জাগিয়ে বাই বলতে যায়। তখন জিও সাংয়ের হাতের পোড়াটা দেখতে পায়। সে এসে সাংয়ের হাত দুটো ধরে আর বলে তুমি এটা কি করেছো? সাং বলে তেমন কিছু না। জিও বলে অনেক কিছু, তোমার অনেক ব্যথা করছে তাই তো? সাং হাসতে থাকে আর বলতে থাকে আমার কোনো ব্যথাই করছে না। জিও বলে বাসায় কি কোনো ব্যান্ডেজ আছে? এরপর জিও সাংয়ের হাতে খুব সুন্দর করে ব্যান্ডেজ করে দেয়। সাং তো মহা খুশি। জিও তখন বাইরে বের হয় আর স্যাংকে জিজ্ঞেস করে এখন তুমি বাসায় বসে কি করবে? স্যাং বলে আমি এখন ব্রাশ করব। আমার মা বলেছিল প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করতে, কিন্তু আমার মা আমাকে প্রত্যেকদিন গোসল করতে বলেনি, তাই আমি প্রতিদিন গোসল করি না। তখন জিহো স্যাংকে ঠিক তার মায়ের মতো করে তার মাথায় শ্যাম্পু করে দেয়। স্যাংয়ের আজ তার মায়ের কথা বড্ড মনে পড়ছে। এই এতিম ছেলেটি কখনো পরিপাটি ভাবে থাকার সুযোগ পায়নি, আর কিভাবে থাকতে হয় তাও শেখেনি। আজ স্যাংকে একদম অন্যরকম লাগছে। জিহো তার অনেক প্রশংসা করে আর ফাইনালি বিদায় নিয়ে সে চলে যায়। আর ফেরার পথে জিহো স্যাংয়ের মতো করেই গান গাচ্ছিল। পরদিন সকালবেলা স্যাং তার ছোট বোনকে ডাকতে থাকে, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে। এখনো তার ছোট বোনটি স্কুলে যায়নি। স্যাং যেয়ে তখন দোকান ওপেন করে আর প্রতিদিনের মতো সে বিক্রি করছিল। কিন্তু সে বারবার তাকাচ্ছিল কখন তার ছোট বোনটি সামনে দিয়ে যাবে। একে একে সবাই চলে যায়, কিন্তু এখনো তার ছোট বোনটি আসেনি। স্যাং খুবই চিন্তিত। অনেকটা সময় পর জেনিকে দেখা যায়। সে খুবই অসুস্থ আর খুব ধীর পায়ে স্কুলের দিকে যাচ্ছে। স্যাং তার বোনকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? জেনি তাকে রাগান্বিত ভাবে বলে তোমাকে না বলেছি রাস্তায় কখনো আমাকে ডাক দিবে না? ওই দিন টিফিনে সবাই নাস্তা করার জন্য বের হয়। স্যাং রুটি আর অমলেট বিক্রি করছিল। তখন জেনির কয়েকজন বান্ধবী বলা বলি করছিল জেনিকে দেখলাম খুবই অসুস্থ, ওর যেন কি হয়েছে? এই কথা শোনার সাথে সাথে স্যাংয়ের পৃথিবীটা যেন মুহূর্তের মধ্যে একদম অন্ধকার হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে ওই অবস্থায় স্কুলের মধ্যে দৌড় দেয়। এটা তো ছিল একটি গার্লস স্কুল। সবাই স্যাংকে দেখে খুবই ভয় পায় আর স্যাং শুধু জেনি জেনি বলে ডাকছিল। তখন জেনির এক ক্লাসমেট স্যাংকে ডাক দেয় আর স্যাংকে বলে জেনির ক্লাস এই দিকে। জেনির কোনো বান্ধবীও জানে না আসলে স্যাং যে জেনির ভাই। জেনি অজ্ঞান হয়ে ডেস্কের উপরে পড়েছিল। স্যাং যে জেনিকে কাঁধে ওঠায়। স্যাং কাঁদো কাঁদো গলায় বলছিল জেনির কিচ্ছু হবে না। স্যাং বাইরে বের হলে শিক্ষকরা তাকে বাধা দেয় আর বলে তুমি কে? স্যাং অশ্রু ভেজা চোখে বারবার বলতে থাকে স্যাং জেনির ভাই, স্যাং জেনির ভাই। এই কথাটা সে 10 বার বলে। তারপর ছোট বোনকে পিঠে নিয়ে সে দৌড়তে থাকে হসপিটালের দিকে। এই ডক্টর স্যাংকে অনেক ছোটবেলা থেকেই চেনে। সে স্যাংকে জানে জেনির আরো কিছু টেস্ট বাকি রয়েছে, ওকে আরো কিছুদিন হসপিটালেই থাকতে হবে। রাত হয়ে গিয়েছে। স্যাং তার বোনের কেবিনের বাইরে বসে ঘুমাচ্ছিল। তখন জ্যাক সেখানে আসে আর স্যাংয়ের পাশে বসে। সে
স্যাংকে বলে তুই এখন বাড়ি যা, আমি এখানে আছি, তুই বাড়ি যেয়ে একটু ঘুমা। কিন্তু স্যাং শুধু বারবারই জ্যাককে বলতে থাকে তুই আমার বোনের খেয়াল রাখিস, তুই আমার বোনের খেয়াল রাখিস। অনেকবার বলার পরে জ্যাক বলে ঠিক আছে, আমি ওর খেয়াল রাখবো। স্যাং তখন একটি হাসি দেয়, কিন্তু ক্লান্ত স্যাং এর চোখ দুটো তখনও বন্ধ ছিল। সে ওখানে বসেই ঘুমিয়ে যায়, আর তার ঘুমটা ভাঙে জিহর কাঁধে। সে এতক্ষণ জিহর কাঁধেই ঘুমাচ্ছিল। স্যাং অনেক লজ্জা পেয়েছে, সে বারবারই জিহকে সরি বলতে থাকে। জিহ তখন জিজ্ঞেস করে তোমার জুতোগুলো কোথায়? স্যাং কাঁদতে থাকে আর বলতে থাকে জিহর দেওয়া জুতোগুলো আমি হারিয়ে ফেলেছি। জিহ তখন সান্ত্বনা দিয়ে বলে আবারও নতুন জুতো কেনা যাবে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। এবার জিহ জিজ্ঞেস করে তুমি ভেতরে কেন থাকছো না, এখানে কেন ঘুমাচ্ছিলে? স্যাং তখন একটি হাসি দিয়ে বলে আমার বোন তো পছন্দ করে না আমি ওর রুমে যাই। এদিকে জ্যাক আর তার গার্লফ্রেন্ডের রিলেশনের বিষয়টি আজ তার বস বুঝতে পারে। সে জ্যাককে আর তার গার্লফ্রেন্ডকে অনেক খারাপ ভাষায় গালমন্দ করতে থাকে। জ্যাক আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে তার বসকে প্রচন্ড মারে। এদিকে স্যাং সকালবেলা ঘুম থেকে উঠে তার সামনে একজোড়া নতুন জুতো দেখতে পায়, আর তার উপরে ছোট একটি চিরকুট। সেখানে জিহ লিখেছে এই জুতোটা হারিও না প্লিজ। স্যাং এর মুখে হাসি ফোটে। এদিকে সেই ডক্টর জেনিকে বলছে আমি দেখলাম তোমার ভাই বাইরে ঘুমাচ্ছে, তোমাকে আজ একটা কথা বলি, আমি ওকে সেই ছোটবেলা থেকে চিনি। ওর নিজের বলতে একটি জ্যাকেট আর কয়েকটি পুরনো প্যান্ট রয়েছে, কখনো ওকে একটি ভালো জুতো পরতে দেখিনি। আমি সবসময় ভাবতাম ও টাকাগুলো কি করে, কিসের পেছনে খরচ করে, কিন্তু গতকাল আমি বুঝতে পেরেছি, আমি আমার প্রশ্নের উত্তর পেয়েছি। গতকাল তোমার টেস্টে অনেক টাকা বিল এসেছে, সেই টাকাগুলো ও যখন আমার হাতে দেয় ও যে কত খুশি ছিল সেটা তুমি না দেখলে বুঝবে না। ওর সব খুশি তোমার মাঝে, তোমাকে ভালো দেখলে, ভালো রাখতে পারলেও সব থেকে বেশি খুশি হয়। এর মধ্যে স্যাং ক্যাবিনের দরজা খোলে আর তার বোনকে বলে আমি ভেতরে আসছি না, আমি শুধু তোকে একবার দেখতে এসেছি, আমি এখন যাই, আমি আবার পরে আসবো। এদিকে সেই ডক্টর স্যাংকে জানায় জেনির দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, আর স্যাং এর সাথেও তার কিডনি ম্যাচ করেনি। স্যাং তখন কাঁদতে থাকে আর বলতে থাকে জেনি আমার বোন, আমি ওকে আমার দুটো কিডনি দিব। ডক্টর বলে তুমি চিন্তা করো না, একটা ব্যবস্থা হয়েই যাবে। আর পরবর্তী দৃশ্যে দেখা যায় স্যাং খুশিতে লাফাচ্ছে। সে বারবার চিৎকার করে বলছে আমার বন্ধু আমার বোনকে কিডনি দিবে, জ্যাক জেনিকে কিডনি দিবে। এই সহজ সরল ছেলেটা যে কত খুশি মূল মুভিতে না দেখলে আপনারা বুঝবেন না। সে সবাইকে চিৎকার করে বিষয়টি জানাচ্ছিল। দূর থেকে জ্যাক জিহকে বলে ও যদি ওর নিজের কিডনি দুটো নিজের বোনকে দিতে পারত তাহলে এর থেকে কোটি গুণ বেশি খুশি হতো। ও মানুষটাই এমন। স্যাং খুশিতে যে তার বোনকে জানায় যে আমি তোমাকে কিডনি দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আমার বন্ধু তোমাকে কিডনি দিচ্ছে, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জেনি স্যাংকে ভেতরে ডাকে। এটা শুনে স্যাং একটি শক পায়। সে বলে আমি ভেতরে আসবো। জেনি বলে হ্যাঁ ভাইয়া। স্যাং ধীর পায়ে তার ছোট বোনের সামনে যায়। সে কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। জেনি তখন স্যাং এর হাতের দিকে তাকায় আর সে চিৎকার করে বলে তোমার হাতে কি হয়েছে? স্যাং হাত লুকিয়ে বলেও তেমন কিছু না। জেনি কাঁদো কাঁদো কণ্ঠে বলে ভাইয়া তুমি আর কত কষ্ট করবে আমার জন্য, আর কত দায়িত্ব পালন করবে? বাবা মা বেঁচে থাকলেও হয়তো তোমার মতো করে দায়িত্ব পালন করতে পারতো না। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে জীবনে অনেক কষ্ট দিয়েছি। রাতের বেলা স্যাং আর জিও সেই পাহাড়ের উপরে বসেছিল। স্যাং তখন কাঁদো কাঁদো চোখে জিওকে রিকোয়েস্ট করে তুমি প্লিজ পিয়ানো বাজাও, তুমি পিয়ানো বাজালে তুষার পড়ে, আর তুষার পড়লে আকাশের তারা দেখা যায়। এদিকে জ্যাকের সেই বস জ্যাককে মারার জন্য কিছু লোক ঠিক করেছে। বস শুধু ওই লোকগুলোকে এটাই বলেছিল এই মেয়েটি একটি ছেলের সাথে দেখা করবে আর তার হাতে ব্যান্ডেজ রয়েছে, কারণ ওই দিন বসকে মারার পরে জ্যাকের হাতে ব্যান্ডেজ করতে হয়েছিল। এদিকে সাং তার দোকান বন্ধের নোটিশ ঝোলাচ্ছিল। তখন জ্যাকের গার্লফ্রেন্ড এসে সাংকে জিজ্ঞেস করে জ্যাক কোথায়, ওকে আমার ভীষণ প্রয়োজন। সাং দেখিয়ে দেয় ওই দিকে। রাতের বেলা সাং তার জিনিসপত্রগুলো গোছগাছ করছিল, কারণ তাকে বেশ কিছুদিন হসপিটালে থাকতে হবে। সে বাসা থেকে যখন বের হচ্ছিল বারবার সে তাদের ঘরটাকে দেখছিল। সে হাতে ব্যাগ নিয়ে গলি দিয়ে হাঁটতে থাকে। হঠাৎই পেছন থেকে কিছু লোক জ্যাক বলে ডাক দেয়। স্যাং দাঁড়িয়ে যায়। পেছনের লোকগুলো জিজ্ঞেস করে তুমি কি জ্যাক? স্যাং তখন ঘুরে তাকায়। ওই লোকগুলোর হাতে অস্ত্র ছিল। স্যাং বোকা হলে বুঝে গিয়েছিল এই লোকগুলো জ্যাককে কেন
খুঁজছে তার তখন তার মায়ের কথা মনে পড়ে যায়। সে তার মাকে প্রমিস করেছিল সে সব সময় তার বোনের খেয়াল রাখবে। ওদিকে জ্যাক তো তার বোনকে একটি কিডনি দিচ্ছে, আর জ্যাক স্যাংয়ের বেস্ট ফ্রেন্ডও, তাই স্যাং হাসি মুখে নিজের কোরবানি মেনে নেয়। এই সময় জিহো এক মনে পিয়ানো বাজাচ্ছিল। স্যাংকে ওই লোকগুলো অনেক মেরেছে। রক্তাক্ত বোকা ছেলেটি পা খড়িয়ে খড়িয়ে হাসছে। একসময় সে জিহোর বাসার সামনে এসে পড়ে যায়। স্যাং তার জীবনের শেষ সময়টুকু পার করছে। সে তার বুক পকেট থেকে তার মা বাবার সাথে তোলা ছোটবেলার একটি ছবি বের করে, আর ছবির দিকে তাকিয়ে মা বলে চিৎকার করে। বোকা ছেলেটি মারা গিয়েছে। জীবন দিয়ে হলেও জিহোর দেওয়া সেই জুতোটি সে হারায়নি। সেটি জিহোর লাশের পাশেই পড়েছিল। দৃশ্য পরিবর্তন হয়। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল। জেনি এখন সুস্থ হয়ে গিয়েছে। সেই অফিসে এসেছে তার ভাইয়ের ডেথ সার্টিফিকেট নিতে। ওখানে থাকা কর্মকর্তা জেনিকে জিজ্ঞেস করে, স্যাং আপনার কি হয়? জেনি কান্না করে দেয় আর বলে, স্যাং আমরা ভাই হয়, আমার ভাই। জেনি প্রথম স্যাংয়ের রুমে যেয়ে বসে, আর সে যখন উপরে তাকায় সে দেখতে পায় সেখানে স্যাং লিখে রেখেছে সকালে উঠে ছোট বোনের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে। বাসার মধ্যে কোনো শব্দ করা যাবে না, কারণ ও ঘুমাচ্ছে। স্যাং প্রত্যেকদিন ঘুম থেকে উঠে লেখাগুলো দেখতো। ভাইকে বড্ড মিস করছে জেনি আজ। ভাই এখন না থাকলেও সে ভাইয়ের সেই ছেঁড়া জুতোগুলোকে খুব যত্ন করে রেখে দিয়েছে। এদিকে জ্যাক এখন তার আগের পেশা ছেড়ে দিয়ে স্যাংয়ের সেই রুটির দোকানটা চালায়। সে জেনির সকল খেয়াল রাখে। এদিকে জিহো ইউরোপে যে বড় একটি পিয়ানো কম্পিটিশনে পিয়ানো বাজায়। এখন আর তার মানুষের মধ্যে পিয়ানো বাজাতে ভয় লাগে না। সে ওই হলরুম থেকে বের হয়ে একটি মুচকি হাসি দেয় আর ব্যাকগ্রাউন্ড থেকে স্যাংকে ধন্যবাদ বলে। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই পৃথিবীতে মানুষ কত সফলতা আর ব্যর্থতার গল্প জন্ম দেয়, কিন্তু স্যাংয়ের মতো এমনও কিছু মানুষ পৃথিবীতে আসে যাদের গল্পে সফলতা বা ব্যর্থতা থাকে না। যারা এই পৃথিবীতে আসে মানুষকে ভালোবাসে, মানুষের জন্য নিজের সবটুকু ত্যাগ করে আবার নীরবে চলে যায়। দোয়া রইল ওইসব অজানা গল্পের মানুষগুলোর জন্য।